হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 2.3-এর যে শেষের যে 3টে অঙ্ক বাকি ছিল সেই 3টে অঙ্ককে আজকে সলভ করব। 11 পর্যন্ত অঙ্ক আগের ক্লাসে করেছি, তো তোমরা যারা এখনও দেখোনি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো দেখে নিতে পারো। তো আজকে করব 12, 13 আর 14। তো 12 অঙ্কটা কী বলছে দেখো, যে আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত দেওয়া আছে, ঠিক আছে, এবং ওই 4 বছর যদি মোট 132 লক্ষ টাকা খরচ হয়, তবে হিসাব করে দেখি যে তৃতীয় বছরে কত টাকা খরচ হয়েছে, প্রথম এবং তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। দ্বিতীয় বছরের খরচা জিজ্ঞেস করেছে, আর জিজ্ঞেস করেছে প্রথম ও তৃতীয় বছরের মোট খরচটা জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো কিভাবে করব দেখো অঙ্কটাকে। তো প্রথম 4 বছরের খরচের অনুপাতটা আমরা প্রথমে লিখে ফেলি, যে 4 বছরের খরচের অনুপাত কত, 12 অঙ্ক, তাই তো। কি 4 বছরের খরচের অনুপাত, 4 বছরে খরচের অনুপাত কত দেওয়া আছে, খরচের অনুপাত তোমার দেওয়া আছে 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2, তাই তো। তো 4 বছরের খরচের অনুপাত তোমার এটা দেওয়া আছে। আচ্ছা, এবার 4 বছরের খরচের অনুপাত তো দেওয়া আছে, এবার আমাদের কি বার করতে হবে, আনুপাতিক ভাগাহার বের করতে হবে। কি বার করতে হবে, আনুপাতিক ভাগহার। তাহলে প্রথম বছরের আনুপাতিক খরচের আনুপাতিক ভাগাহার বের করো। প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগাহার কত হবে, ভাগাহার বার করা আমি শিখিয়েছি আনুপাতিক। আচ্ছা, প্রথম বছরে এটা 2 লিখলাম উপরে, আর এই সবগুলোর যোগফল কত হচ্ছে 2, 4, 3 আর 2, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 3 11, ঠিক আছে। তাহলে এত 2 এর 11। তাহলে দ্বিতীয় বছরের বের করে ফেলি, দ্বিতীয় বছরের আনুপাতিক ভাগহার বেরোবে তোমার হচ্ছে 4 এর 11। তৃতীয় বছরের আনুপাতিক ভাগহার তোমার বেরোচ্ছে কত, 3 এর 11 হলো। তারপর হচ্ছে চতুর্থ বছরের আনুপাতিক ভাগহার বের করো, কত বেরোবে, 2 এর 11। তো প্রত্যেক বছরে আমি আনুপাতিক ভাগহার বের করে ফেললাম। তাহলে মোট কত টাকা, 132 লক্ষ টাকা খরচ হয়েছিল রাস্তাটা তৈরি করতে। মোট খরচ আমার দিয়ে দিয়েছে কত, আমি লিখছি মোট খরচ আমার 132 লক্ষ টাকা, এটা দেওয়া আছে, তাই তো। তাহলে 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে কত টাকা খরচ হয়েছে, তাহলে প্রথম বছরে খরচ হয়েছে, আমি বার করব, প্রথম বছরে খরচ হয়েছে তাহলে ঠিক আছে 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হয়েছে কত, 132 মোট টাকাটা লিখতে হয়। আর প্রথম বছরের আনুপাতিক ভাগার কত, 2 এর 11, এই যে 2 এর 11 বসা। এবার হচ্ছে কাটাকুটি করার পালা। কাটাকুটি যদি করি আমরা কত পাবো, 2 দিয়ে যদি কাটি, এই 11 দিয়ে যদি কাটি, 11 1 11, 12 13, 11 2 22, 11 12 132, 12 দিয়ে 24 লক্ষ টাকা, ঠিক আছে, 24 লক্ষ টাকা হয়ে গেল। তাহলে হচ্ছে 132 লক্ষ টাকার মধ্যে দ্বিতীয় বছরের খরচ বার করব। দ্বিতীয় বছরের খরচ কত হয়েছে বলো তো, 132 মোট টাকা গুণ আনুপাতিক ভাগার কত, 4 এর 11, 4/11। কাটাকুটি করো। আচ্ছা, কাটাকুটিটা আমি করছি, দেখো 11 দিয়ে যদি কাটি, 11 12 32, তাহলে 4 12 48 লক্ষ টাকা, ঠিক আছে। এবার হচ্ছে তৃতীয় বছরে বার করতে হবে। তৃতীয় বছরের আনুপাতিক এই খরচ হয়েছে মোট, তাহলে 132 গুণ তৃতীয় বছরের কত, এইটা 3 এর 11, তাহলে 3/11। তাহলে আবার কাটাকুটি করবো আমরা। তাহলে 3 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, 11 দিয়ে যদি কাটি, 11 12 হচ্ছে 132, 3 12 36 লক্ষ টাকা তৃতীয় বছর। চতুর্থ বছরে বার করবো আবার, চতুর্থ বছরে খরচ হয়েছে তোমার 132 গুণ 2 এর 11, 2/11। আবার কাটাকুটি করো, 11 12 132, 12 দিয়ে 24 লক্ষ টাকা,
ঠিক আছে। তো প্রত্যেক বছরের অনুপাত, এই প্রত্যেক বছরে কত টাকা করে খরচা হয়েছে আমি বার করি। এখানে 24 লক্ষ টাকা, তারপরে 48 লক্ষ টাকা, তারপরে 36 লক্ষ টাকা, তারপর আবার 24 লক্ষ টাকা। ঠিক আছে। তো আমরা হচ্ছে 4 বছরের যে খরচা, সেই খরচা কিন্তু আমরা এখানে বার করে ফেলেছি। এবার যে প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দেওয়ার পালা। তো উপরের অংশটা আমি মুছবো, একবার তোমরা এখানটা দেখে নাও। ঠিক আছে, হয়েছে। তো এবার আসবো যে প্রথমে যে প্রশ্নটা করেছে তোমাদেরকে, কি করেছে দেখো, বলছে প্রথম দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। তো দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে বলো তো? দ্বিতীয় বছরের খরচ হচ্ছে 48 লক্ষ টাকা। তাহলে একটা উত্তর পেয়ে গেলাম, দ্বিতীয় বছর খরচ। এটা মুছছি। দ্বিতীয় বছরের খরচ তাহলে কত লিখে দিচ্ছি। দ্বিতীয় বছরে খরচ হয়েছে, দ্বিতীয় বছরে খরচ হয়েছে সমান কতটা? 48 লক্ষ টাকা। 48 লক্ষ টাকা হলো। এবার জিজ্ঞেস করেছে পরের প্রশ্নটা, পরের প্রশ্ন জিজ্ঞেস করেছে যে যে প্রথম ও তৃতীয় বছরের মোট খরচ। তাহলে প্রথম ও তৃতীয় বছরের মোট খরচ, তৃতীয় বছরে মোট খরচ কত হবে বলো তো? প্রথম বছরের খরচ হচ্ছে 24 লক্ষ টাকা, 24 গুণ তৃতীয় বছরের খরচ 36 লক্ষ টাকা, 36 লক্ষ টাকা, এত টাকা। ঠিক আছে, লক্ষ টাকা, শুধু টাকা নয়, এত লক্ষ টাকা হলো। তাহলে 36 আর 24 যোগ করে দাও, তাহলে কত হবে? 6 আর 4 12, 6 আর 4 কত হচ্ছে? 6 4 10 0, হাতে থাকে 1, হাতে থাকে 1, 3 এর 4, 4 দিয়ে 6, 60 লক্ষ টাকা হলো। বোঝা গেল? তাহলে 60 লক্ষ টাকা হচ্ছে প্রথম আর তৃতীয় বছর মিলে খরচা হয়েছিল। বোঝা গেল? এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে। দেখে নাও ভালো করে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে এসে তোমরা জানাতে পারো। বোঝা গেল? তো এরপর আসবো, আর এটা কত গেল? 12টায়। এবার আসবো আমরা 13 অঙ্কটা। এবার আসবো 13 অঙ্কটা। তেরো অঙ্কটা কি বলছে দেখো, যাই হোক 13 অঙ্কটা পড়ো তোমরা। 13 অঙ্কটা তোমাদেরকে বলছে যে বিনয়বাবু অবসর গ্রহণের সময় এককালীন, মানে তিনি যখন রিটায়ার্ড হয়েছিল, তো সেই সময় হচ্ছে 1,96,150 টাকা পেয়েছিলেন। ঠিক আছে, তো অবসর গ্রহণের সময় এত টাকা পেয়েছিলেন। তিনি 20,000 টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। বাকি টাকা তিনি স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। তো হিসেব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। তো প্রথম কথা হচ্ছে তিনি অবসর গ্রহণের সময় কত টাকা পেয়েছেন আমি লিখে ফেলছি। অবসর গ্রহণের সময় তিনি কত টাকা পেয়েছিলেন? লেখো, বিনয়বাবু অবসর গ্রহণের সময় পান কত টাকা? 1,96,150 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে অবসর গ্রহণের সময় পান। আচ্ছা, তিনি কত টাকা দান করেছিলেন? তিনি বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন। বিনয়বাবু বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন। বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করেন 20,000 টাকা। ঠিক আছে, 20,000 টাকা। তাহলে এখন কত টাকা পড়ে আছেন তার কাছে? তাহলে বাকি টাকাটা বের করে বলবো। বাকি টাকা কীভাবে বার করবো? খুব সোজা, দেখো, মোট হচ্ছে 1,96,150 টাকা, তাই তো? তার থেকে বাদ দিয়ে দেবো কত? 20,000 টাকা, এত। তাহলে কত টাকা হচ্ছে? 96,000 থেকে 20,000 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে 70,000, 76,000 হচ্ছে। তাহলে 1,76,150 টাকা হলো। এটা হচ্ছে তিনি বাকি টাকা। এই টাকাটা হচ্ছে স্ত্রী পুত্র এবং কন্যার মধ্যে 5:4:4 অনুপাতে ভাগ করে দিয়েছিলেন। তাহলে তিনি কাকে কত টাকা দিয়েছেন হিসেব করতে হবে। তো এটা লিখবো যে স্ত্রী পুত্র কন্যার টাকার অনুপাত কত? স্ত্রী
পুত্র ও কন্যার টাকার অনুপাতটা কত দেওয়া আছে? টাকার অনুপাত 5:4:4, এটা দিয়েছে 5:4:4 অনুপাত দিয়েছিলেন। তিনি কাকে কত টাকা দিয়েছিলেন সেটা আমাকে এবার বার করতে হবে। খুব সোজা। তার জন্য কি করতে হবে আমাকে? স্ত্রীর আনুপাতিক ভাগাড়, পুত্রের আনুপাতিক ভাগাড় আর কন্যার আনুপাতিক ভাগাড়টা বার করে ফেলবো। তাহলে লিখো স্ত্রীর টাকার আনুপাতিক ভাগাড়, স্ত্রীর টাকার আনুপাতিক ভাগাড়, স্ত্রীর টাকার আনুপাতিক ভাগাড় কত হবে? দেখো এখানে হচ্ছে স্ত্রীর টাকা এটা 5, আর এগুলো সমষ্টি কত হবে? 5 আর 4 9, 9 আর 4 13, 13 হলো। তাহলে হচ্ছে পুত্ররও একই পুত্র বের করো। পুত্রর টাকার আনুপাতিক ভাগাড় কত হবে বলো তো? 4/13। আর কন্যার টাকার আনুপাতিক ভাগাড় কত হবে? কন্যার টাকার আনুপাতিক ভাগাড় তোমার দাঁড়াবে 4/13, একই অনুপাত সেম আছে, তাহলে 4/13। তো প্রত্যেকের আনুপাতিক ভাগাড় বার করা হলো। এবার হচ্ছে কি করতে হবে, যে কে কত টাকা করে পেলো সেটা বার করতে হবে, মানে বাকি টাকা, মানে 1,76,150 টাকার মধ্যে কে কত টাকা করে পেয়েছে। তাহলে লিখবে যে 1,76,150 টাকার মধ্যে প্রথমে হচ্ছে কি স্ত্রী পেল, স্ত্রী পান, স্ত্রী কত টাকা পান বার করতে হবে। আচ্ছা, মোট টাকাটাকে লিখবো 1,76,150 টাকা লিখেছি, গুণ আনুপাতিক ভাগাড় কত হচ্ছে স্ত্রীর বেরিয়েছে, এই দেখো 5/13, তাহলে 5/13। তো 13 দিয়ে এই সংখ্যাটাকে কাটা যাবে কি? যাবে। তো পাশে তোমরা ভাগ করে দেখে নিতে পারো, পাশে 13 দিয়ে হচ্ছে 176, 150কে যদি ভাগ করি তাহলে কত কাটাকুটি করতে হবে আমাদের। তাহলে 13 1-কে 13 বসাচ্ছি, 4 7 46, 3 13 39, ঠিক আছে। 9 কত 7 16, হাতে থাকে 1, 3 1 4, 71। তাহলে 5 13 65, 5 কত 11, 6 11 হাতে থাকে 6 11 7, তাহলে আবার 5 13 65, আর নিচে একটা শূন্য, এখানে একটা শূন্য খাওয়া, শূন্য মিলে গেল, তাহলে 13,550। তাহলে কত দিয়ে কাটছি? 13,550 কাটো, 13,550, ঠিক আছে। তাহলে 13,550 কাটলাম। তাহলে এটার সাথে গুণ করে দাও, তাহলে 5-এর সঙ্গে গুণ করলে কত হবে? 5 0 0, 5 5 25, 5 হাতে থেকে 2, 5 5 25 আর 2 27, 7 হাতে থেকে 2, 5 13 65, 66 67। তাহলে কত হচ্ছে? এই টাকাটা 67,750 টাকা কে পাচ্ছে? স্ত্রী পাচ্ছে, স্ত্রী এই টাকাটা পাচ্ছে। তাহলে পুত্র কত পাবে? পুত্রের টাকাটা বার করতে হবে। এবার এটা মুছছি, এখানটা করে দিচ্ছি, পুত্রের টাকা। তাহলে পুত্র পাবে কত? পুত্র পাবে, আচ্ছা সমান দিলাম, মোট টাকা কত? মোট হচ্ছে 1,76,150 টাকা, গুণ পুত্রের টাকার আনুপাতিক ভাগাড় কত বেরিয়েছে? 4/13, তাহলে 4/13। 13 দিয়ে যদি আবার কাটি কত হবে? 13 দিয়ে কাটো, 13 দিয়ে যদি কাটি আমার পাচ্ছি এখানে কত পেয়েছিলাম? 13,550, 550। তারপরে হচ্ছে এটা এর সাথে এটা গুণ করে দেবো, তাহলে কত হবে? গুণ করলে কত হবে? 0, 5 4 20, 0 হাতে থেকে 2, 5 4 20 আর 2 22, 2 হাতে থেকে 2, 4 হাতে থেকে 2, 4 3 12 আর 2 14, 4 হাতে থেকে 1, 4 1 4 1 5, তাহলে 54,200 টাকা, 54,200 টাকা। কোনটা একবার চেক করে নাও, 5 0 0, 5 4 20, 0 হাতে থেকে 2, 5 4 20 আর 2 22, 2 হাতে থেকে 2, হাতে থেকে 2, 4 52 আর 2 54, ঠিক আছে। এই টাকাটা এটা হচ্ছে পুত্র পাবে। তাহলে কন্যা কত টাকা পাবে বলো তো? কন্যাও কিন্তু এই টাকাটাই পাবে, কারণ দুজনেরই দেখো অনুপাতটা সমান ছিল, এখানে 4 4, দুজনেরই অনুপাত সমান ছিল। তাহলে কন্যা কত টাকা পাবে? কন্যাও পাবে তোমার, কন্যা পাবে 54,200 টাকা, 200 টাকা, ঠিক আছে। তাহলে আমরা পেয়ে গেলাম প্রত্যেকের টাকা। এটা হচ্ছে স্ত্রীর টাকা 67,750 টাকা, পুত্রের হচ্ছে 54,200 টাকা, আর কন্যারও 54,200 টাকা। তো এই গেল অঙ্ক, 13 অঙ্ক। 13 অঙ্কটা এইভাবেই কিন্তু তোমাদেরকে সলভ করতে হবে, দেখে নাও। তো এবার আসবো 14 অঙ্কটা। 14 অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক।
পরীক্ষায় প্রায় আসে, অঙ্কটাকে সলভ করতে হবে। 14 অঙ্কটা দেখো। 14 অঙ্কটা কি বলছে? বলছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন এবং পটল চাষ করেছেন। তো প্রতি কাঠা বেগুন থেকে 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ করেন। তো আমিনুর চাচা জমি থেকে মোট কত বেগুন? অঙ্কটা এইভাবে বলছো, ঠিক? একটা জমি আছে আমিনুর চাচার, কতটা? 35 কাঠা জমি আছে, ঠিক আছে? তো 35 কাঠা জমিতে মোট 35 কাঠা জমি, তার মধ্যে 4:3 অনুপাতে বেগুন এবং পটল চাষ করেছেন। তো বেগুন থেকে তিনি প্রতি কাঠায় 150 টাকা, মানে 1 কাঠা বেগুন জমি থেকে তিনি লাভ করেছেন 150 টাকা, 1 কাঠা পটল জমি থেকে লাভ করেছেন 125 টাকা। তাহলে তিনি তার যে লাভের অনুপাত, এই যে মোট জমি থেকে যে লাভের অনুপাতটা, সেটা কত আমাকে বার করতে হবে। খুব সোজা ব্যাপার। প্রথম হচ্ছে জানতে হবে যে তিনি মোট কত কাঠা জমিতে বেগুন চাষ করেছেন, মোট কত কাঠা জমিতে পটল চাষ করেছেন, সেটাকে বার করতে হবে এই অঙ্কটাতে। তাহলে মোট জমি হচ্ছে কত, লিখছি 14টা। মোট জমি তোমাদের বলে দিয়েছে 35 কাঠা। কত? 35 কাঠা জমি, ঠিক আছে? মোট জমি কতটা? 35 কাঠা। আচ্ছা, তাহলে এই 35 কাঠা জমির মধ্যে পটল ও বেগুন চাষের অনুপাত কত? আচ্ছা, বেগুন ও পটল চাষের অনুপাত দেওয়া আছে। বেগুন ও পটল চাষের অনুপাত দেওয়া আছে তোমার কত? 4:3, তাই তো? 4:3 দেওয়া আছে। তাহলে বেগুন চাষের আনুপাতিক ভাগ আর বের করতে পারবো। বেগুন চাষের আনুপাতিক ভাগ হার কত হবে? বেগুন চাষের আনুপাতিক ভাগ হার 4 এই দুটোর যোগ সমষ্টি 7, 4/7। তাহলে পটল চাষেরও আনুপাতিক ভাগ হার বার করতে পারবো। পটল চাষের আনুপাতিক ভাগ হার কত বেরোবে? 3/7 হলো। তাহলে 35 কাঠা জমির মধ্যে কতটা বেগুন চাষ করেছেন? তাহলে 35 কাঠা জমির মধ্যে মোট বেগুন চাষ করেছেন, কতটা বেগুন চাষ করেছেন বলো তো? আচ্ছা, মোট জমি হচ্ছে 35 কাঠা। 35 গুণ কত? 4/7। এই 4/3 লিখছি, 4/7 এতটা জমিতে। তাহলে এটা কাটাকুটি করলে কত দাঁড়াচ্ছে আমার? এটা কাটাকুটি করলে দাঁড়াচ্ছে 7 দিয়ে কাটলে 5 7 35, 5 4 20 কাঠা। 20 কাঠা। তাহলে 20 কাঠা জমিতে তিনি হচ্ছে বেগুন চাষ করেছেন। তাহলে 35 কাঠা জমির মধ্যে পটল চাষ করেছেন, তাহলে কতটা? পটল চাষ করেছেন মোট হচ্ছে 35 বিঘা জমি, তার মধ্যে অনুপাতিক ভাগ হার 3/7। আবার যদি কাটাকুটি করো কত হবে? 7 দিয়ে যদি কাটি, 5 7 35, 3 5 15 কাঠা, ঠিক আছে? বোঝা গেল? তাহলে হচ্ছে 20 কাঠা জমির মধ্যে তিনি করেছেন বেগুন চাষ, আর 15 কাঠা জমিতে করেছেন পটল চাষ। তাহলে এবার বার করতে হবে যে কি কত টাকা লাভ হয়েছে, সেটা বার করতে হবে। আমাকে এখানে বলে দিয়েছে যে 1 কাঠা জমি থেকে বেগুন চাষ করে 150 টাকা লাভ হয়েছে। তাহলে 20 কাঠা জমি থেকে কত লাভ হবে? ঐকিক নিয়ম করব, সেম মিলে যাবে, কিন্তু ঐকিক নিয়ম করা যাক। তাহলে এই কথাটা লিখবে যে বেগুন থেকে প্রতি কাঠায় লাভ 150 টাকা। বেগুন চাষে প্রতি কাঠায় লাভ, প্রতি কাঠা মানে 1 কাঠায়, ঠিক আছে? প্রতি কাঠায় লাভ কত টাকা? লাভ বলে দিয়েছে তোমাদের এখানে 150 টাকা। 150 টাকা। তার মানে 1 কাঠা জমি থেকে তিনি যদি 150 টাকা লাভ করেন, তাহলে 20 কাঠা জমি থেকে লাভ কত হবে? তাহলে বেগুন চাষে 20 কাঠা জমি থেকে লাভ হবে, 20 কাঠা জমিতে লাভ। তাহলে কি হবে? গুণ করতে হবে। তাহলে 20 কাঠা জমিতে 20 গুণ 150 এত টাকা। তাহলে 15 2 30 আর 2 শূন্য 1 2। তাহলে কত টাকা হচ্ছে? 3000 টাকা।
3,000 টাকা লাভ করেন 20 কাঠা জমি থেকে। বেগুন চাষে কত টাকা লাভ? 3,000 টাকা লাভ করেন। আচ্ছা সেমভাবে পটল চাষে প্রতি কাঠায় লাভ, এটা লেখো, পটল চাষে প্রতি কাঠায় লাভ প্রতি কাঠায় লাভ কত টাকা বলে দিয়েছে তোমার এখানে? 125 টাকা, 125 টাকা। ঠিক আছে, তাহলে হচ্ছে এবার কী বার করতে হবে? আমার হচ্ছে মোট পটল জমি কতটা ছিল চাষ হয়েছে, পটল কতটা চাষ করা হয়েছে? 15 কাঠা জমিতে। তাহলে পটল চাষে 15 কাঠা জমি থেকে লাভ কত হবে? 125 গুণ 15। তাহলে এই দুটোকে গুণ করে দাও, 125 আর 15, 125 আর 15 আমি এখানে পাশে গুণ করে নিচ্ছি। 5 হচ্ছে 25-এর 5, হাতে থাকে 2, 5 দুগুণে 5 5 25, হাতে থাকে 2, 5 2 10, আর 2 12, 2 হাতে থাকে 1, 5 5 6, 5 25 625, তাই তো? 5 25 12, হাতে থাকে 1, 5 দুগুণে 10, 5 হাতে 2, 5 2 10, আর 2 12, হাতে থাকে 5 5 6। তাহলে এবার 5 2 1 5 7 6 2 8, এই তো। তাহলে আমরা পেয়ে গেলাম কত টাকা? 1,875 টাকা। তাহলে 1,875 টাকা লাভ করেছেন তিনি পটল থেকে। তাহলে এই যে লাভের অনুপাত, সেই অনুপাতটা আমাকে বার করতে হবে। তাহলে পটল চাষে লাভ ইস্টু বেগুন চাষে লাভ ইস্টু পটল চাষে লাভ বার করতে হবে। দেখো বার করছি। তাহলে লেখো পটল চাষে লাভ, পটল চাষে লাভ, আর প্রথমে পটল নেই তো, প্রথমে বেগুন আছে। তাহলে বেগুন চাষে লাভ ইস্টু পটল চাষে লাভ, বেগুন চাষে লাভ ইস্টু পটল চাষে লাভ, পটল চাষে লাভ। আচ্ছা এতে কত টাকা পেয়েছিলাম? 3,000 টাকা, 3,000 লিখে ফেললাম, ইস্টু এতে কত পেলাম? 1,875 টাকা। তো এবার এটাকে লঘুকরণ করতে হবে, একটু হচ্ছে কি ছোট সংখ্যায় নিয়ে আসতে হবে। কত দিয়ে যাবে বলো তো? শেষে 5 আছে, দেখো এর শেষে 0 আছে, তাহলে 5 দিয়ে যাবে। বিভাজ্যতার নিয়ম তোমরা নিশ্চয়ই জানো। তাহলে 5 6 30, দুটো 0। এটা কত হবে? 5 3 15, 16 17 18, 5 7 35, 36 37, 5 5 25। আবার 5 দিয়ে যাবে, আবার 5 দিয়ে এইখানটা করছি, তাহলে কত হবে? 5 দিয়ে করলে 5 1 5 6, 5 2 10, 5 12 60, একটা 0, ইস্টু এটা 5 দিয়ে যাবে, 5 7 35 36 37, 5 5 25 হলো। আবার দেখো 0 আছে 5 আছে, তাহলে আবার 5 দিয়ে যাবে। তাহলে 5 দিয়ে গেলে কত হবে বলো তো? 5 2 10, 5 4 20 হলো। এটা গেলে 5 4 20, 0 হাতে থেকে 2, 5 দিয়ে 10, আর 2 12, এটা 5 দিয়ে গেলে 5 15 75, 5 1 5 5 5। আবার কত দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, দেখো 3 8 24, 3 5 15। তাহলে 8:5, 3 দিয়ে কেটেছি, 3 8 24, 3 5 15, তাহলে 8:5 তাদের বেগুন চাষ এবং পটল চাষে যে লাভের অনুপাতটা কত পেয়েছে? 8:5। এই হচ্ছে আমাদের আজকের 3টে অঙ্ক আমরা সলভ করে ফেললাম। দেখে নাও একবার, ঠিক আছে? বোঝা যাচ্ছে নিশ্চয়ই? তো এইভাবেই অঙ্কগুলোকে সলভ করবে। আর আমাদের কোষে দেখি 2.3 কিন্তু এখানে শেষ হলো। নেক্সট নতুন একটা ক্লাস নিয়ে আলোচনা শুরু করব। আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, কোনো সমস্যা থেকে থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশন এসে কমেন্ট করো, ঠিক আছে? অবশ্যই করবে। তো ততদিন মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।